সে যদি কিছু ভালো লাগছে না, এক বাবা না থাকাতে যেন চারপাশ শূন্য। আচ্ছা, কি এমন ব্যস্ততা পড়লো ওনার? বাড়ি ভর্তি তো মেহমান শুনেও না আসার মতো কি এমন কারণ ঘটলো ওখানে? এদিকে কলও ধরছে না আমির। মুনারার স্বামীও সঠিক হতে জানে না। আর চিন্তায় এখানেই, মানুষটা কি ঠিক আছে তো? বিপদ হয়নি তো কোনো? সেজে তো বসেছে বসার ঘরের বারান্দায়। এখান থেকে বাড়ির মেইন গেট দেখা যায়। এই তো কত লোক, চেনার সব স্বজনরা। ছোট বাচ্চারা খেলছে, কিন্তু যার অপেক্ষায় সে আসছে না শুধু। সে যদি ফোঁস করে শ্বাস টানলো, উঠতেই ধরবে, তখনই গেটের বাইকের শব্দ শোনা যায়। চকিত ফিরল ও। পিঠে কালো ব্যাগ, মাথায় হেলমেট পড়ুয়া আমিরকে দেখতেই সবাইকে হাসি ফুটল ঠোঁটে। সে যদি ছুটতে ধরলেই পেছন থেকে ডাকছিল আরিশা। সে যদি শোন, সে যদি থামে, ফিরে চেয়ে হই হই করে বলে বাবা এসেছে। আরিশা বলো, রুম থেকে দেখেছি, একটু আগে কথা হয়েছিল ফোনে। তুই একটু আমার সাথে আয়। সে যদি একেবারে সদর দরজায় চোখ বোলালো। ভাবলো বাবা এসে ফ্রেশ হোক, ততক্ষণে আরিশা কথা শুনে আসবে। বোনের পেছনে গেল তাই। ঘরে ঢুকতে দেখলো বিছানার উপর সব জুয়েলারি মেলে রাখা। আরিশা বিভ্রান্ত কণ্ঠে বলো, আজকে প্রোগ্রামে কোনটা পরবো বুঝতে পারছি না। এটা পছন্দ করে দে না আমায়। শেষদের চোখ মুখ কোসকালো অমনি। এই ফালতু কাজের জন্য এভাবে ডাকে কেউ? কোথায় ভাবলো কি বাবাকে জড়িয়ে ধরবে? ও কি মূর্তিমান দেখে আরিশা তাগাদা দেয়। কি রে, বেছে দিয়ে একটা। সেজুটি ছোট্ট করে শ্বাস ফেলে বলল, বাবার কাছে যাচ্ছি। আমি তো যাব, বাবা ফ্রেশ হোক একটু। দেখ 7টা বাজে, আমি কখন তৈরি হব বল? ও বাড়িতে কত মানুষ থাকবে, আমাকে দেখবে, একটু সুন্দর না লাগলে কিভাবে হবে? বোনের কাঁদো কাঁদো চেহারায় মন গড়ল সেজুতির। বিছানায় এসে মনোযোগ দিয়ে একটা জল জল পাথরের নেকলেস বেছে দিল। এরপর ব্যস্ত ভঙ্গিতে যেতে নিলেই আরিশা বলো, আমিও যাব তো। সেজুতি আয় বলে বেরিয়ে যায়। আরিশা এক কদম এগোতে গেলে ফোন বাজলো। স্ক্রিনে লাইফলাইন লিখে সেভ কৃত অব্র নাম্বার ভাসছে। মেয়েটি চসূচক শব্দে তুলল জিভে। এরপর চাইল সেজুতির যাওয়ার দিক। বিদিষ্ট হয়ে কল রিসিভ করে ঝাড়ি মারল। তুমি ফোন করার আর সময় পাও না? সেজুতি চটপটে পায়ে বাবা মায়ের ঘরের সামনে আসে। হুলস্থুল বাদিয়ে ঢুকতে গেলে ধাক্কা খেলো কাঠের সঙ্গে। কিছু ভরকালো। দরজা ভেতর থেকে লাগানো দেখে অবাক হয়েছে। এই সময় দরজা লাগানো কেন? আজ অবধি শুতে যাওয়ার আগে বাবা মায়ের ঘর আটকানো দেখিনি। তাছাড়া আমি ফিরলেই বা কেবল, ওদের না ডেকে কথাবার্তা না বলে কি বিশ্রাম নেবে? সে যদি ভাবলো এত দূরের পথ পাড়ি দিতে হয়তো খুব ক্লান্ত বাবা, তাহলে বরং বিশ্রামে নিক। তার চিন্তাভাবনার মধ্যে ভেতর থেকে আমের গলা স্বর এলো, বাচনভঙ্গি উদ্গ্রীব। সে যদি খটকা লাগলো কেমন। শুনবে না কর একরকম কৌতূহল পিষ্ট হয়ে মনোযোগ দিল এতে। ওই আলমারির চাবি আমার কাছে থাকবে, কেউ যেন হাত না দেয়। কিন্তু এত টাকা কোথায় পেলে তুমি? আমি চাপা কণ্ঠে বলেন, আস্তে করে কথা বলতে পারছো না? কেউ শুনে নিলে কি হবে? মুনারা বলেন, আচ্ছা ঠিক আছে, আর শোনো, টাকার কথা যেন মেয়েরাও না জানে, ঠিক আছে? মুনারা বিভ্রান্ত কণ্ঠে বললেন, ওরা জানলে কি হবে? এ তো প্রশ্ন করছো কেন? যা বলছি শোনো, এই তাক থেকে তোমার জিনিসপত্র অন্য পাশে নিয়ে যাও, এদিকটায় লক করে রাখবো আমি। সে যদি আরও শোনার আগ্রহ পেল না, শরীরও দূর করে। যে কথা বাবা তাদের বলতে চায় না, সেসব এভাবে শোনার মতো অভদ্র সে নয়। তবে মাথায় একটা কথা ঘুরতে থাকে। সে স্পষ্ট টাকার কথা শুনেছে। নিশ্চয়ই অনেক টাকা হবে, না হলে এত সিকিউরিটি দিয়ে রাখবেন কেন বাবা? হিসেব মেলাতে গেলে অত টাকাই বা কোথায় পাবেন তিনি? হঠাৎ আরিশা সামনে পড়লো। ওকে দেখে শুধালো, বাবা কোথায়? রুমে বিশ্রাম নিচ্ছে। যাসনি? না, পরে যাব। তাহলে বরং আমিই পরে যাই, তুই এখন আমার রুমে চল। সে যদি দ্বিরুক্তি করেনি, বোনের হাত ধরে চলে এলো এ ঘরে। আরিশা ওকে বিছানায় বসালো। মেলে বসলো তার সাজগোজের নকশার বিবরণ। সে যদি তখন অন্যমনস্ক। ইদানিং আমিরের হাবভাব ভীষণ ভাবায় ওকে। কেমন যেন অন্যরকম লাগে বাবাকে। চাইলেও বোঝা যায় না, ধরা যায় না মনের কথা। এতেগুলো কথার পিঠে ওর নির্বাক ভাবমূর্তি ভুরু গোটায় আরিশা। ঝাঁকিয়ে ডাকে, এই সুজুতি, কি হলো? কই কিছু না। আরিশা সন্দেহের কণ্ঠে বলল, তোর কি হয়েছে বলতো? এমন মুখ কালো করে রেখেছিস কেন? কোথায় আমার মুখ কালো? আমি কি কিছুই বুঝি না? আচ্ছা, প্রোগ্রামে পড়ার জন্য নতুন জামা হয়নি বলে মন খারাপ? সে যদি হেসে ফেলল এবার।
ও কি নাদান বাচ্চা যে জামা হয়নি বলে মন খারাপ করবে? আরে না বাবা, কি যে বলিস! থাক, আর বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আর অব্র শপিংয়ের প্রত্যেকটা দিন তোকে কিছু কিছু নিতে জোর করলাম। অব্র একবার ড্রেস চুজ করে তোর হাতেও ধরিয়ে দিল, তাও তুই নিলি না, নিজে কিছু কিনলি না। আম্মু নিতে বললো তাও না। তোর মূল সমস্যাটা কি? সেদিন ওভাবে বলায় রাগ করেছিস? সে যদি মাথা নাড়ল দুদিকে, বুঝালো না। কিন্তু আরিশা দমেনি, বোনের গাল ছুঁয়ে বলল, রাগ করিস না বোন, তখন সত্যি বুঝতে পারিনি যে ওই জিনিসগুলো কে পাঠিয়েছে। তুইও জানিস না, বুঝলি কি বিপক্ষ যেতাম। ছাড় এসব, আলমারিতে আমার অনেক ড্রেস পরে আছে, একটা পরে নেব ওখান থেকে। আয়েশা প্রতিবাদ করলো, না কেন? ওখানে কত নামি দামি গেস্ট আসবে বলতো, তাই তোকেও একটা এক্সক্লুসিভ ড্রেস পরতে হবে। আমাদের আবার এক্সপ্রেসিভ, যা সাধ্যে আছে তাই পরবো। কপট রাগ দেখালো আরিশা। বেশি কথা বলবি না, বিয়ে আমার, শ্বশুরবাড়ি আমার, আমি যা বলবো তুই তাই করবি। আচ্ছা, এরকম জামা এখন কি আকাশ থেকে পরবে আপু? আকাশ থেকে পরার কি দরকার, বাড়িতেই তো আছে। তুই ওই গাউনটা পর, যেটা পার্সেলে এসেছিল। সে যদি বিস্ময়ে বহু হয়ে বলল, মাথা খারাপ তোর? কি না কে পাঠিয়েছে চিনি না জানি না, আর তার দেওয়া জামা পরে নেব? আয়েশের নিরুদ্বেগ, আরে তাতে হয়েছেটা কি? সে তো আর দেখতে আসছে না। সে যদি মুখ ঘুরিয়ে অনীহা কণ্ঠে বলল, না, অচেনা লোকের দেওয়া কোনো জিনিস ব্যবহার করা ঠিক হবে না। আয়েশা তার থুতনিতে নিজের দিকে ফিরে বলল, বেশি বুঝিস না, আমি তোর থেকে 2 বছর বড়, তাই আমি 2 গুণ ভালো বেশি বুঝি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হাতে মাত্র 1 ঘন্টা আছে, এর মধ্যে একটা ভালো ড্রেস কোথায় পাবি তুই? অনলাইনে অর্ডার করলো, এ তো ফার্স্ট ডেলিভারি কে দেবে? একদম পুরনো জামা কাপড় পরে যাবি না বলে দিলাম। সে যদি পাল্টা জবাব দেওয়ার পূর্বেই দরজা টোকা পড়ল। দুজন একসঙ্গে চাইল সেদিক। আমির দাঁড়িয়ে, মেয়েরা ফেতেই ঠোঁটে বিস্তর হাসি ঝুলিয়ে দুহাত বাড়িয়ে ধরলেন সামনে। অমনি হুটুপুটি করে ছুটল দুবন। এরকম রকেট বেগে ঝাঁপিয়ে পড়ল বাবার প্রস্থান আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ বক্ষপটে। 7:30টার দিকে বাড়িতে তৈরি হওয়া তোড়জোড় লাগলো। ভরপুর সাজলো আরিশা, পুরোটা সময় হেল্পিং হ্যান্ডেল দায়িত্বে ছিল সেজুতি। এরপর তৈরি হলো নিজেও। কোনো রকম উপায় না পেয়ে অনেক ধামকাধমকি শেষে অপরিচিতর পাঠানো পোশাকটাই জড়ানো হলো শরীরে। কিন্তু এত ভারী যে হাঁটাচলা হিমশিম খাচ্ছিল সেজুতি। মনে হচ্ছে একটা গোটা পর্বতশৃঙ্গ বেঁধে দিয়েছি ওর সঙ্গে, তার উপর হিল জুতো। ব্যাস, আজকে ওর দফারফা হতে বাকি নেই। এখন কোনোভাবে যদি মেহমানদের সামনে উল্টে পড়ে, তবেই ষোলকলা পূর্ণ হবে। সে যদি সবার শেষে গিয়ে গাড়িতে উঠল। দেরি করায় আমির কিছু বলেনি, তিনি এমনিতেও দু মেয়েকে বকেন না, কিন্তু স্বভাবত 2-4 কথা শুনিয়েছে মুনারা। তবে অন্যরা তখন সেজদির প্রশংসায় পঞ্চমুখ। তার দুঃসম্পর্কে খালা বারবার পা থেকে মাথা অবধি মাপ নিচ্ছিলেন, প্রায় প্রত্যেক বাহবা জানালেন সাজগোজের। সে যদি বিনিময়ে হাসলো, সাথে শ্বাস পেল সহনীয়। সুন্দর লাগছে, তাতে ওর মাথা ব্যথা নেই। সে ভীষণ রকম চিন্তিত, এই ভারী জামা আর এই উঁচু হিল আজ ওর সম্মান রাখলে হয়। ওদের যাওয়ার জন্য মোট 3টে গাড়ি বুকিং ছিল, সাথে অব্র পাঠানো গাড়ি নিয়ে মোট 4টে। আরিশা সেজুতি আর একজন আত্মীয় বসলো সেথায়, বাকি গাড়িতে অন্যরা। না, 40 মিনিটের মাথায় রুদুদের বাড়ির সামনে গাড়ি থামে। গেটে লাগানো এক একটা চমকপ্রদ লাইটের আলোতে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। এক কথায় মস্তিষ্ক ধাতিয়ে উঠল সকলের। আত্মীয় স্বজন হাঁ করে চেয়ে রইল বাড়ির দিকে। এত বড় বাড়ি, আবার এত সাজসজ্জার, যেন গোটাটা প্রসাদ তুলো লাগছে। সে যদি নিজেই 2 চোখ ভরতেই বিস্ময় সমেত চেয়ে। এদিকে আরিশা গাড়িতে বসে মাথা নুয়ে উঁকি মারছে এদিক সেদিক, অব্রকে খুঁজছেও। ওদের সামনে গাড়িটা আমিরদের ছিল। তারা নামতেই রুদ্র মামা আনসুর হক এগিয়ে এলেন, একে অপরের সঙ্গে করমর্দন সাজলেন। সে যদি এতক্ষণ দেখতে পেল রুদ্রকে। ছাই রঙের শুটকোট পরেছে সে, ভেতরে কালো শার্ট বেরিয়ে আছে স্পষ্ট, গুছানো চুল, খোঁচা দাড়ি, আর একটা ফর্সা মুখমণ্ডলের সঙ্গে তার বেশভূষা নজরে পড়ার মতো। সেজুদের কাছে মনে হচ্ছিল রুদ্রকে ঠিক আমসত্ত্বের মতো লাগছে। লোকটা দেখতে মারাত্মক, অথচ ব্যবহার বিচ্ছিরি। অহরণ নীল শিরানি পড়েছে। শ্বশুরের সঙ্গে কথা বললেও ওর চোখ কুড়মে টান নিয়েছে নিজের গাড়ির দিকে। তখন দুপা থেকে আরিশা সেজুতে নামলো। ইন্ট্রাকশন অনুযায়ী কনে দেখতেই ফুলের পাপড়ি ছেটানো শুরু হয়। অব্র মূর্তি এগিয়ে এলো কাছে।
দুজনকে একবার করে দেখে ইষ্টচিত্তে বলো, আরে বাহ, আজ কাকে ছেড়ে কাকে আংটি পরাবে। দুজনেই দেখতে হার্ট মিস করছে। আরিশা পাল্টে দুষ্টুমি করে বলো, আপাতত আমাকে পড়িও, সে যদি তোর সাথে ফিরেই থাকবে। অব্র মাথা দোলায়। সে যদি মুচকি হাসলো, সেই সাথে একবার চোরা চোখে চাইল রুদ্রের দিকে। সে তখন গুরুজনদের আপ্যায়নে ব্যস্ত। বরাবরের মতো তুখোর অ্যাটিটিউড রইলেও সেই মেজাজি জলহস্তি গম্ভীরটা ভঙ্গিটা নেই। সে যদি চেয়ে থাকে। পীরব ঠোঁট নেড়ে নেড়ে কথা বলছে রুদ্র, সঙ্গে ছোট ছোট হচ্ছে ঈগলের ন্যায় চক্ষু যুগল। অধরকোনা একটু হাসি দেখা না থাকলেও সে যদি মুগ্ধতা আকাশ ছোঁয়া আজ। এই ছেলেটা তো সুন্দর কেন? তোহার মতো আজকাল ওরও বেশি চোখ লাগছে যে। মনে হচ্ছে তোহাই ঠিক। রুদ্রর রূপের বর্ণনা দিয়ে একটা আস্ত উপন্যাস লেখা যাবে। পুরুষ মানুষের তো চমৎকার দেখতে হলে কি বলে, মেয়েদের মতো রূপসী। সঠিকটা সে যদি জানে না, শুধু জানে এই মুহূর্তে রুদ্রকে খুঁটে খুঁটে দেখার প্রবণতা প্রখরতা ছুটছে মাথায়। আচমকা রুদ্র চাইলে ওর দিকে। দৃষ্টিবানে নড়েচড়ে উঠল সেজুতির উদাস দেহ, বিভোর আঁখি। তৎপর চোখ নামিয়ে নিল সে। পরক্ষণই আর চোখে চাইল ফের। রুদ্র চেয়েই ছিল। গতিহীন দুটো বাদামি নয়নমণির সঙ্গে চোখাচোখি হলো। সেকেন্ডে কী আছে ওর চাহনিতে, সে যদি সমস্ত গা শিউশিউ করে উঠছে। সজারুর ন্যায় দাঁড়িয়ে পড়ে সমগ্র লোমকোষ। ঢোক গেল আরেক দিক ফিরে। উনি এইভাবে কি দেখছেন? অব্র তাগাদা কণ্ঠ শোনা যায়। সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে সে। সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে সে। ওই আওয়াজে রুদ্র কেমন নড়িয়ে ওঠে, যেন হুঁশে ফিরল মাত্র। এরপর তড়িৎ বেগে ঠিকঠাক হয়ে হেঁটে গেল সামনে। সকলের সঙ্গে পা মিলিয়ে সে যেতেও ভেতরে চলল। বাড়ির আঙিনায় এসে মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যেদিন প্রথম দেখেছিল রুদ্রকে। সেই স্মৃতি, সেই সময় আর সেই বিতর্কের হাস্যকর বিষয়বস্তু। সে যদি ঠোঁট টেনে হাসে। তখন আরেকবার দৃষ্টি ঠেকল রুদ্রতে গিয়ে। সামনে হেঁটো বারবার পেছনে ঘুরছে সে। ক্ষণে ক্ষণে দেখছে ওকে। সে যদি এমনি এমনি মিলিয়ে এলো। অস্বস্তি একটু লজ্জা আর জড়সড় দেহ। চুল গুছল কানে পিঠে। বাড়ির ভেতরে প্রথমবার পা রাখল সে যেতে। ঢুকতেই চোখ ছানা বড়া। এত বড় বাড়ি, বাপরে বাপ। আর মাত্র দুজনে থাকে এখানে। আর এসেও আজ প্রথম এসেছে এখানে। সেও ঘরে চলে গিয়েছে। এই বাড়ির বউ হবে ও, ভাবতেই মুছা যাচ্ছে মনে হচ্ছে। ওদের আত্মীয়দের ফিসফিসে গুঞ্জন শুরু হলো অমনি। পুরো ব্যাপারটায় মোটামুটি সকলের ভিমড়ি খেয়েছে। কোন বাড়ির মেয়ে কোথায় এসে পড়ছে, এইসবই হয়তো মুখ্য বিষয় আলোচনার। রুদ্র তার পরিবারের চেনা জানা যত লোক আছে সবার সঙ্গে আমিরদের আলাপ করিয়ে দিচ্ছে। আরিশাকে দেখে তারা সকলেই মুগ্ধ। সেজুতে গিয়ে ফোমের সোফায় বসলো। পাশে এসে বসলো তার মামি দুজন। সেজুতির ঘুম পাচ্ছিল। বিয়ের হৈহুল্লায় ভালো ঘুম হয়নি গতকাল। সাথে সাউন্ড সিস্টেম ঠান্ডা ইংলিশ মিউজিক। সে ঘন ঘন হাই তুলছে। শেষমেশ মাথা এলিয়ে দিল সোফায়। পেছনে কিছুক্ষণ পর একজন সার্ভিং বয় ট্রেটে করে জুস নিয়ে আসে। সকল মেহমানদের হাতে হাতে তুলে দেয়। দিদি গ্লাসের বদলে বাড়িয়ে ধরল একটা ওয়ান টাইম কাপ। মেয়েটি খেয়াল করেনি, অলস ভঙ্গিতে হাতে দিল শুধু। জুস নয়, এখন তার মন মস্তিষ্ক এক কাপ চায়ের জন্য নিষ্পিস করছে। কফি হলে তো কথাই নেই। কিন্তু এখানে কফি পাবো কোথায়? বাড়ি থেকে খেয়ে এলেই ভালো হতো। এখন এমন গা ভাঙা ভাব নিয়ে বোনের বিয়ে এনজয় করবে কি করে? সে যদি লম্বা শ্বাস টানে। হঠাৎ টনক পড়ল মাথায়। ওয়ান টাইম কফির উষ্ণতা পৌঁছালো সায়ুতে। চমকে চাইল। স্ট্রং কফির মধ্যে থেকে ধোঁয়া উঠছে। ফুরফুরে হাওয়ায় মিশে যাচ্ছে ক্রমশই। সে যদি চোখ ঝাপটালো প্রথমে, বাকিদের হাতের দিক দেখলো। সবার হাতে গিলাস, ঠান্ডা জুস। তাহলে ওটা কফি হয়ে গেল কি করে? এটা কি ম্যাজিক হচ্ছে নাকি ইয়ার্কি? সে যদি মার্বেল সাইজ চোখ দুটো তখনও কাপের দিকে তাকিয়ে। বিষয়টা লক্ষ্য করলেও আফিকা। জিজ্ঞেস করলেন, কি রে সে যদি আমাদের জুস দিল, তোকে কফি তুই চেয়েছিস? কখন চাইলি? সে যদি চেহারা বিভ্রম, নিজেই তো জানে না উত্তর কি দেবে। আফিকার প্রশ্নে পাশে বসার সকলে চাইল। এতগুলো শশব্যস্ত চাহনিতে অস্বস্তিতে পড়ে গেল মেয়েটা। কি থেকে কি বলবে? আফিকা দোষ বের করবে আবার। তাই হেসে মিথ্যে বলল, ঘুম পাচ্ছিল ফুপি, এখানে আসার আগে বলে এসেছিলাম একজন সার্ভিং বয়কে। আফিকা মেনে নিলেন। না মানার মতো অস্বাভাবিক ব্যাপার তো নয়। মাথা দুলিয়ে বলেন, ও। এরপর মন দিল গল্পে।
সেজুতির হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে ওর। কফিটা পাঠালো কে? তখনই ফোনে মেসেজ আসার টুং করে শব্দ হলো। হাতে ছিল ফোন। ইনবক্স খুলতে দেখলো সে অপরিচিত খুদে বার্তা লিখেছে। প্রথমের অপছন্দ এখন ভীষণ পছন্দ। ড্রেসটাতে আপনাকে মানাবে জানতাম, কিন্তু কারো চোখ আটকে যাওয়ার মতো সুন্দর লাগবে ভাবিনি। আজ প্রমাণ হলো আপনার পছন্দ ভালো হলেও আমার পছন্দ তার চেয়েও 10 গুণ বেস্ট। সে যদি হোঁচট খেলো, থমকালো, স্তব্ধ চাইল চারপাশে। ও যে এই পোশাকটা পরে আছে, এই লোক কী করে জানলো? সে কি ওকে ফলো করে এখানে এসে গিয়েছে নাকি? কিন্তু আশেপাশে গিজগিজে পুরুষের ভিড়ে যেখানে চেনা মুখ খুঁজে পাওয়া মুশকিল, সেখানে অচেনা না দেখা লোকটাকে পাওয়া অসম্ভব বটে। সে যদি ব্যর্থ হয়, কবিতে চুমুক দেয় হতাশায়। কে এই লোক? এ তো পঙ্খু না পঙ্খু নজর কিভাবে রাখছে। উদিত এই চিন্তার ভারে সেদিনের ঘুম আর আসামি পালায়। উল্টে ততস্থ হলো মস্তিষ্ক। যখন বুঝলাম লোকটাকে খোঁজা মানে ওষুধ শ্রম ব্যতীত কিছু না, তখন সামলালাম নিজেকে। যে দেখা দিতে চায় না তার দেখা জোর করে পাওয়া কি দরকার? বরং মন আর চোখ যাকে দেখতে ব্যাকুল, আজকাল সে কই? সে যদি ফের চারপাশ নজর বোলায়, নীরবে খুঁজে বেড়ায় রুদ্রকে। কিন্তু কেন? সেও তো অজানা, অজ্ঞাত। হঠাৎ স্টেজে বসে আরিশার দিকে চোখ পড়ল। হাত নাড়িয়ে ওকেই ডাকছিল। এতো সময় সে যদি একটু কাব্যিন ফেলে গেল সেদিকে। মাথায় তখন পুরনো দুশ্চিন্তা উদ্বোধন। এ তো মানুষের মধ্যে পরে টরে গেল সর্বনাশ। লোকজন ঠেলে ঠুলে স্টেজে পৌঁছানো যেন যুদ্ধসম পদক্ষেপ। সে যদি গা চেপে গুটিয়ে এগোচ্ছিল, যাতে কোনো পুরুষের গায়ের স্পর্শ না লাগে। এটাই যেন বাঁধল বিপদ। লম্বা গাউনের একমাথা হিলের স্তম্ভে বাঁধল। বেকায়দা পা উল্টে পড়তে ধরলেই কেউ একজন সচেতন হস্তে ধরে ফেল তৎক্ষণাৎ। মুখ থুবড়ে পড়তেও বাঁচল সে যদি, তবে ভয় পেয়েছে। খড়কুটোর ন্যায় আঁকড়ে ধরেছে সেই আগন্তুক বাহু। কৃতজ্ঞ চোখ তুলে চাইলেই রুদ্রকে দেখে তৎপর সোজা হয়ে দাঁড়ালো। অবিলম্বে বাহু ছেড়ে দূরে সরে এলো। মিহিকণ্ঠে জানালো, ধন্যবাদ। রুদ্র ভালো মন্দ কিচ্ছু বলল না, একেবারে অবজ্ঞা দিয়ে অন্যদিকে হেঁটে গেল। সে যদি হতভম্ব হলো বিষয়টায়। কুঁচকে ফেল চিকন কপাল। ধন্যবাদের পরিবর্তে এত ভাব! বিড়বিড় করলো, অভদ্র লোক একটা। আয়েশার কাছে আসতে সে ফিসফিস করে বলো, আমার পাশে একটু বস না। খুব নার্ভাস লাগছে। সে যদি বলো, এখানে কিভাবে বসবো? এখানে তো শুধু তোদের বাসার ব্যবস্থা করেছে, আর এমনি এমনি স্টেজে বসে থাকলে গেস্টরা কী ভাববে? একটু কষ্ট কর। অপর ভাইয়া আছে তো, ওনাকে দেখছিস কি সুন্দর দাঁত কেলিয়ে হেসে ছবি তুলছেন। তুইও চেষ্টা কর, পারবি। আয়েশা অনিশ্চিত কণ্ঠে বলো, পারবো তো। সে যদি কণ্ঠ দীর্ণ, অবশ্যই। আয়েশা মেনে নেয়। সে যদি শুধালো, আমি যাই তাহলে? সে মাথা ঝাঁকিয়ে বলো, যা। ও হ্যাঁ, আমার মেকআপ ঠিক আছে? সে যদি হেসে বলো, সব ঠিক আছে। আচ্ছা। সে যদি নেমে এসে ওয়াশরুম খুঁজলো। এখানে এলো আজ। ওটা কোন দিকে কে জানে। আন্দাজ করে এক পা এগোতেই আচমকা রুদ্রর সামনে এসে পড়ল। সে যদি ভীত হয়ে কেঁপে উঠল, থামলো পাটা, বুকে থুতু ছিটিয়ে চাইলো আবার। রুদ্র তখন তার অপাদমস্তক দেখছে, চোখের দৃষ্টি পরীক্ষণে নেয়। তারপর ভুরুকুচকে বলল, কি চাই? সে যদি কাচুমাচু ভঙ্গিতে দুদিকে মাথা নাড়ল, বোঝালো কিছু না। রুদ্র চোখ দেখে ইশারা করলো, সাথে বলো, ওয়াশরুম এদিকে। চলে গেল ফের। অথচ ভ্যাবাচাকা খেয়ে চেয়ে থাকলো সে যদি। সে তো কিছু বলেনি, জিজ্ঞেসও করেনি। তাহলে উনি বুঝলেন কিভাবে? সে যদি ওড়না ঠিকঠাক করতে হাঁটছিল, পরপর দু হাতের মুঠোয় গাউনের দুপাশ তখনকার মতো কোনোভাবে আবার পরতে নিলেও সবসময় কি করে আর রুদ্র বাঁচবে। অনুষ্ঠানের মূল জায়গায় আসার পথেই আশঙ্কত হাতের হেঁচকা টান বসালো কেউ একজন। পিলে চমকে উঠল সে যদি। বাড়ি ভর্তি ছেলে পেলে। ভয়ে রুহু শুকিয়ে চলে এলো একদিক। আগন্তুক দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করালো ওকে। পিঠের সাথে ইটের স্পর্শে সে যদি আটকে চায়। সম্মুখে এইভাবে অপ্রত্যাশিত রুদ্রকে দেখে বিমূঢ় হয়ে আসে। চোখ বড় বড় করে বলল, আপনি? রুদ্র কাঁধ উচালো, তো এভাবে আনলেন কেন? ভয় পেয়েছি আমি। রুদ্র ভুরু নাচালো, তাহলে কিভাবে আনবো? সে যদি মিয়েই নিজের বাহুর দিক চাইল। রুদ্র হাত দুটো ঢিলে করলো সাহসা। সে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই শক্ত করে ধরল আবার। সে যদি আটকে চাইল মুখের দিক। রুদ্র সুচালো নেত্রে বলল, আপনাকে না লিপস্টিক পরতে নিষেধ করছিলাম? সে যদি প্রথমে বোঝেনি।
পরপর পার্টির কথা মনে পড়তেই গুটি এলো, আমতা আমতা করে বলল, আজ তো অনুষ্ঠান, এই পোশাকের সাথে একটুও না সাজলে খারাপ লাগবে। আপনি কি ভাবছেন এখন আপনাকে সুন্দর লাগছে? সে যদি অনিশ্চিত গলায় শুধায়, কেন লাগছে না? রুদ্র মুখের উপর জবাব দেয়, না। সে যদি চেহারা সংকীর্ণ করে ফেলল, মিনমিনিয়ে বলল, কিন্তু সবাই তো বলছে সুন্দর লাগছে। ভুল বলেছে সবাই, আমি বলছি আপনাকে একদমই ভালো লাগছে না। সে যদি আহত হয়, যাকে বলে হৃদয় চুরমার করার মতো ক্ষত, সারাটা সময় বাড়ির রাস্তা থেকে এত এত মানুষের প্রশংসা এক লহমায় ফেঁকে হয় তার নিকট। রুদ্রমুখের এই একটু নেতিবাচক বিশ্লেষণ যেন উবে যায় সব। কি আশা করেছিল ও? রুদ্র প্রশংসা করবে, মুগ্ধ চোখে মুখে মন্ত্রের ন্যায় আওড়াবে, ইউ আর লুকিং সো বিউটিফুল। ইহজগতে ঘটবে তা? না ঘটলেই বা কেনই বা ও আশা করবে এরকম? লোকটা কেই বা হয় ওর?